ললিতা তার বাবা মায়ের সঙ্গে বাস করত। ললিতা বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় তার বাবা মা তাকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করে। এমনকি ললিতাকে তারা বাড়ির কোনো কাজকর্মও করতে দেয় না। আর সে যখন বড় হয়ে ওঠে তখন তার বাবা মা একদমই ছোট পরিবারে মেয়ের বিয়ে দিতে চায়। অনেক সন্ধান করার পর তারা পলাশের পরিবারের খোঁজ পায়। পলাশের পরিবার খুবই ছোট পরিবার ছিল। পলাশ শুধুমাত্র তার মায়ের সঙ্গেই বাস করত। পলাশের এক দিদিও আছে, পাপিয়া, কিন্তু অনেক বছর আগেই পাপিয়ার বিয়ে হয়ে যায়। আর এই শুনে ললিতার বাবা মা খুবই খুশি হয় আর পলাশের সঙ্গেই ললিতার বিয়ে দিয়ে দেয়। ছোট ভাই পলাশের বিয়েতে এসে পাপিয়া তার ছেলে মেয়ে এবং স্বামীকে নিয়ে বেশ কিছুদিন ধরে মায়ের বাড়িতে থাকে। মা, অনেকদিন হয়ে গেল এখানে আছি, এবার ভাবছি বাড়ি চলে যেতে হবে, কিন্তু বল্টু, বাবলি আর বাবাই কিছুতেই বাড়ি যেতে চাইছে না। আসলে ওরা শহরে থাকতে খুব পছন্দ করে তো, আর আমাদের বাড়িটা গ্রামের দিকে, তাই ওরা একদম বাড়িতে থাকতে ভালোবাসে না। হ্যাঁ রিমা, আমি জানি তো আমার নাতি নাতনিরা দিদার বাড়িতে থাকতে খুব পছন্দ করে, সেই জন্যই তো এখানে এলে ওরা কিছুতেই যেতে চায় না। তাহলে আরো কয়েকটা দিন থেকে যা, আমার নাতি নাতনিরা তাহলে আরো কিছুদিন দিদার বাড়িতে মজা করতে পারবে। কি রে বাবলি, তাই তো? ওদেরকে জিজ্ঞাসা করছো? ওদেরকে যদি বলি এখানে সারা জীবন থেকে যা, তাহলে ওরা এখানেই থেকে যাবে। আবার ওরা কি বলে জানো, শহরের স্কুলেই ভর্তি হবে, আবার শহরের হোস্টেলে থেকেই পড়াশোনা করবে। গ্রামে থাকতে ওদের মোটেই ভালো লাগে না, নাকি গ্রামের স্কুল ভালো নয়। ওদের বাবাও তো বলছিল যে ছেলে মেয়েগুলোকে শহরের হাই স্কুলে ভর্তি করে দেবে। এটা তো খুব ভালো কথা। আমাদের বাড়ির কাছেই তো অনেক ভালো ভালো বড় বড় স্কুল আছে। গ্রামের স্কুলে পড়াশোনা হয় বলে আমার তো মনে হয় না। তুই তো ছেলে মেয়েদের শহরের স্কুলেই ভর্তি করে দে। এই তো আমাদের বাড়ির কাছে যে ডিউক স্কুল আছে না, ওখানে বরং ভর্তি কর। ওই স্কুলে খুব ভালো পড়াশোনা হয়। ঠিক আছে মা, তুমি যখন বলছো তাহলে ওদেরকে আমি ওই স্কুলেই ভর্তি করে দিচ্ছি। আমি তাহলে আরো কিছুদিন এখানে থাকি, ওদেরকে স্কুলে ভর্তি করে দিয়ে তারপরেই যাব। আর ওরা কিছুদিন এখানে থাকবে, তারপর আমি ওদের বাবাকে শহরের ভালো হোস্টেল দেখতে বলবো। ওরা হোস্টেলে থেকেই পড়াশোনা করবে, কিন্তু ভালো হোস্টেল খুঁজতেও তো সময় লাগবে। ততদিন আমার ছেলে মেয়েরা এখানে থাকলে কোনো সমস্যা নেই তো তোমাদের? আরে না না দিদি, সমস্যা কিসের? কোনো সমস্যা নেই। তুমি ওদেরকে ভালো স্কুলে ভর্তি করার ব্যবস্থা করো, আর ভালো হোস্টেলও খুঁজে নাও। ওরা যখন শহরে থেকে পড়াশোনা করতে চাইছে তাহলে করুক না। আমাদের শহরে পড়াশোনা করার তো অনেক সুযোগ সুবিধা আছে, তাই না? ললিতার কথা শুনে পাপিয়া মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। যাক, তাহলে আমার টেনশন হালকা হয়ে গেল। আসলে আমি আরো অনেক আগে ওদেরকে শহরের স্কুলে ভর্তি করব ভেবেছিলাম, কিন্তু মায়ের শরীর খারাপ থাকে, মা তো ওদের দেখাশোনা করতে পারবে না, তাই আমি সাহস পেতাম না। তবে এখন তুমি এসে গেছো, তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। এভাবেই পাপিয়া এবং তার স্বামী বিপ্লব কয়েকদিনের মধ্যেই তাদের 3 ছেলে মেয়েকে শহরের স্কুলেই ভর্তি করে দেয়। আর সেই স্কুল থেকে ললিতার শ্বশুরবাড়ির দূরত্ব খুব একটা বেশি ছিল না। আর বল্টু, বাবলি এবং বাবাইকে শহরের স্কুলে ভর্তি করে দেওয়ার পর পাপিয়া এবং বিপ্লব নিজেদের বাড়িতে ফিরে যায়। আর পাপিয়ার 3 ছেলে মেয়ে এবার ললিতার শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করে। ললিতা মনে করে কিছুদিনের মধ্যেই হয়তো তার ননদ তার বাচ্চাদেরকে হোস্টেলে থাকার ব্যবস্থা করবে, কিন্তু এরকম কিছু হয় না, কারণ পাপিয়া এবং বিপ্লব ভীষণ পরিমাণে চালাকি করতে শুরু করে। যাক, একবার যখন আমার 3 ছেলে মেয়েকে বাপের বাড়িতে রেখে আসতে পেরেছি, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। হোস্টেল খোঁজার কোনো দরকার নেই। আমার বাপের বাড়ির কাছে ওদের স্কুল, আমার ছেলে মেয়েরা তাহলে শুধু শুধু হোস্টেলে থাকবে কেন? আমি আমার বাপের বাড়িতে রেখেই ওদেরকে পড়াশোনা করাবো বলেই তো শহরের স্কুলে ওদেরকে ভর্তি করিয়েছি, এমনি এমনি নয়। হ্যাঁ, তুমি খুব ভালো করেছো। তোমার মাথায় অনেক বুদ্ধি আছে বলতে হবে। আমাদের তাহলে হোস্টেলের খরচাটা বেঁচে যাবে। তা না হলে হোস্টেলের ভাড়া, ওদের খাওয়া খরচা সব দিতে গিয়েই আমাদের মাথা খারাপ হয়ে যেত। এবার আমরা নিশ্চিন্তে থাকবো। তবে হ্যাঁ, তোমার মাকে মাঝে মধ্যে ফোন করে ছেলে মেয়েদের খোঁজ খবর নিয়ে কিন্তু, আর বারবার করে বলে দেবে যেন আমার ছেলে মেয়েদের খাওয়া পড়ার কোনো সমস্যা না হয়, বলে দিলাম। এভাবেই পাপিয়া এবং বিপ্লব একদিকে নিশ্চিন্তে জীবন কাটাতে থাকে, কিন্তু অন্যদিকে ললিতা ভীষণই বিপদে পড়ে। কারণ ললিতাকে এখন তার ননদের 3 ছেলে মেয়ের দেখাশোনা করতে হয়। সকালবেলা বাচ্চাদেরকে ঘুম থেকে তোলা, তাদেরকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করা, তাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করা, লাঞ্চ বক্স তৈরি করা, আবার শুধু তাই নয়, তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা ইত্যাদি সমস্ত কাজকর্ম ললিতাকেই করতে হয়। এর ফলে সবসময় ললিতার খুবই ব্যস্ততার মধ্যে দিয়েই দিন কাটে। বিয়ের পরপরই ললিতার মাথায় অনেক বেশি দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া হয়, কিন্তু ললিতা তার দুঃখের কথা কখনোই তার বাবা মাকে বলতে পারে না। এরকম ভাবেই দিন কাটতে থাকে। একদিন
কি হলো বৌমা, তোমার রান্না বান্না কত দূর হলো? বলছি আজকে কিন্তু বাচ্চাদের জন্য ভাত রান্না করবে না। ওর মা ফোন করে বলেছে সামনে ওদের পরীক্ষা, তাই রাত্রিবেলা ওদেরকে ভাত খেতে দেওয়া যাবে না, কারণ রাত্রিবেলা ভাত খেলে ওদের প্রচন্ড ঘুম পায় আর সকালে ওদের ঘুম ভাঙতে চায় না। তাই এবার থেকে তুমি ওদের জন্য রাত্রিবেলা করে রুটি তরকারি রান্না করে দেবে। না না দিদা, আমি রুটি খাই না, রুটি খেতে আমার ভালো লাগে না। মামি তুমি আমাদেরকে পরোটা বানিয়ে দেবে, আলুর পরোটা, পনিরের পরোটা, পেঁয়াজের পরোটা, এসব পরোটা খেতে আমাদের খুব ভালো লাগে। আজকে তুমি আমার জন্য পনিরের পরোটা বানাবে, আর বাবলু আলুর পরোটা খাবে বলেছে। এভাবে সবসময় ননদের ছেলে মেয়েদের দেখাশোনা করতে করতেই ললিতার সময় কাটে। এমনকি বিয়ের পরে সে নিজের কেয়ার করারও সময় পায় না। এখানেই সমস্যার শেষ হয় না, কারণ শ্বশুরবাড়িতে ললিতার এখনো অনেক কিছু দেখা বাকি ছিল। একদিন তার শাশুড়ি মা উষ্টা দেবী বলে, বৌমা বলছি আমার বোনের 2 ছেলে মেয়ে আজকে আমাদের বাড়িতে আসবে। ওরা কি সব চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছে। আমাদের শহরেই ওদের কোনো এক সেন্টারে সিট পড়েছে, তাই আমি ওদেরকে আমার বাড়িতে চলে আসতে বলেছি। ওরা কিছুদিন এখানে থেকেই পড়াশোনা করবে, তারপর চাকরির পরীক্ষা দেওয়া হয়ে গেলে ওরা আবার বাড়ি চলে যাবে। কিন্তু মা, ওরা দুজনে আমাদের বাড়িতে এলে থাকবে কোথায়? আপনি তো আমাদের বাড়িটাকে একেবারে হোস্টেল বানিয়ে ফেলেছেন। আপনি ভুলে যাচ্ছেন আমাদের বাড়িতে কিন্তু 3টে রুম। একটা রুমে আমি আর আপনার ছেলে থাকি, একটা রুমে আপনি থাকেন, আর একটা রুমে পাপিয়া দিদি ছেলে মেয়েরা থাকে। তাহলে এখন আপনার দাদার ছেলে মেয়েরা এসে কোথায় থাকবে শুনি? কোথায় থাকবে মানে? ওরা তো সারা জীবনের মতো এখানে থাকতে আসছে না, হয়তো মাসখানেক থাকবে। এই কটা দিন তোমার ঘরেই ওদেরকে থাকতে দেবে। তুমি কটা দিন ভালো মতো ওদের দেখাশোনা করবে, যাতে ওরা মন দিয়ে পড়াশোনা করতে পারে আর চাকরিটা পেয়ে যায়। এই শুনে ললিতা খুবই রেগে যায়। আরে অদ্ভুত তো, ওরা আমার ঘরে থাকবে কেন? ওরা দুজনে আমার ঘরে থাকলে আমি আর আপনার ছেলে কোথায় থাকবো? আর তাছাড়া আপনি তো আপনার ঘরে একাই থাকেন, তাহলে আপনার দাদা ছেলে মেয়েকে আপনার ঘরে রাখারই ব্যবস্থা করুন। না না, এটা তো কোনো মতেই সম্ভব নয়। ওরা দুজনে আমার ঘরে থাকতে পারবে না, কারণ আমার ঘরে যে এসি নেই। আমার দাদা তো ভীষণ বড় লোক, ওদের বাড়ির সবকটা রুমে এসি লাগানো, তাই টুকাই আর টুকটুকি এসি রুম ছাড়া কিছুতেই থাকতে পারবে না। তুমি ওদের 2 ভাই বোনকে খাটের উপর ঘুমাতে দেবে, আর একটা মাস তুমি আর পলাশ না হয়ে মেঝেতেই বিছানা পেতে ঘুমাবে। আর হ্যাঁ, আজকে কিন্তু ওদের দুজনের জন্য ভালো ভালো খাবার রান্না করো। এই শুনে ললিতার প্রচন্ড পরিমাণে রাগ হয়, আর শাশুড়ি মা নিজের মতো নির্দেশ দিয়ে সেখান থেকে চলে গেলে ললিতা রাগের মাথায় একা একা গজগজ করতে থাকে। আমার এবার সত্যি সত্যি মনে হচ্ছে এটা শ্বশুর বাড়ি নয়, এটা হোস্টেল। কি জ্বালাই পড়েছি আমি। যেদিন থেকে শ্বশুর বাড়িতে এসেছি সবার সেবা করেই চলেছি। এমনিতেই আমার ননদের ছেলে মেয়েগুলো আমাকে দিন রাত বিরক্ত করে মারে, তার উপর আবার দুজন এসে জুটছে। কি জ্বালাই যে পড়লাম। এখন হোস্টেলের মতো একটা রুমের মধ্যে 4 জন করে থাকতে হবে। সেদিনই উষা দেবীর দাদার 2 ছেলে মেয়ে টুকটুকি এবং টুকাই তাদের বাড়িতে চলে আসে। দাদার ছেলে মেয়েকে দেখে উষা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর সে আনন্দে একেবারে আপ্লুত হয়ে পড়ে। আর সেখানে আসা মাত্রই টুকটুকি এবং তার ভাই টুকাই দুজনে মিলে ললিতার ঘরে গিয়ে কবজা করে বসে। তারা নিজেদের বড় বড় ব্যাগপত্র ললিতার ঘরে নিয়ে গিয়ে রেখে দেয়, আর তাদের বড় বড় ব্যাগ দেখে ললিতা মনে মনে খুবই ভয় পেয়ে যায়। ওরে বাবা, এরা সঙ্গে করে এত বড় বড় ব্যাগপত্র নিয়ে এসেছে কেন? মা তো বললো এরা 1 মাস থাকবে, কিন্তু এদেরকে দেখে মনে হচ্ছে এরা 1 মাস নয়, আরো বেশিই থাকবে। কেন সবাই আমার শ্বশুর বাড়িতে এসে থাকতে চাই কে জানে, কারণ এটা আমার শ্বশুর বাড়ি তো নয়, এটা যেন হোস্টেল। কেউ একবার এখানে এলে সহজে যেতেই চায় না। হে উপরওয়ালা, তুমি আমাকে রক্ষা করো। এই বলে ললিতা রান্নাঘরে চলে যায়, আর সে ঘন্টার পর ঘন্টা সকলের জন্য বিভিন্ন রকমের আলাদা আলাদা খাবার রান্না করতে থাকে। এমনকি রাত্রিবেলাতে তাকে মেঝেতে বিছানা পেতে ঘুমাতে হয়, আর ললিতা কিছুতেই মেঝেতে ঘুমাতে পারে না, কারণ বিয়ের আগে কখনোই ললিতা মেঝেতে ঘুমায়নি। তাই তার কোমর এবং পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা করে, তবুও তার কষ্ট কেউ বুঝতে চায় না। এরকম ভাবে 2 মাস কাটে, আর 2 মাস পর টুকাই এবং টুকটুকি শেষ পর্যন্ত নিজেদের বাড়িতে ফিরে যায়। এর ফলে ললিতা মনে মনে প্রচন্ড পরিমাণে শান্তি পায়। যাক, 1 মাস বলে অন্তত 2 মাস পর তো বাড়ি থেকে বিদায় হয়েছে। এবার অন্তত আমি আমার রুমে শান্তি করে ঘুমাতে পারবো। কতদিন আমি আমার বিছানাতে ঘুমাইনি। আজকে তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিই, তারপর এসি চালিয়ে একদম শান্তিতে ঘুমিয়ে পড়বো। এই বলে ললিতা সেদিন তাড়াতাড়ি করে রান্না করে এবং তার শাশুড়ি মা ও ননদের 3 ছেলে মেয়েকে খাবার খেতে দিয়ে দেয়। নিজেও অল্প করে খাবার খেয়ে ঘুমাতে চলে যায়। কিন্তু এমন সময় পলাশ অফিস থেকে ফিরে আসে, কিন্তু পলাশ একা বাড়িতে আসে না, সে সঙ্গে করে তার 4 জন বন্ধুকে নিয়ে আসে, আর যা দেখে ললিতা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়।
ললিতা, বলছি গ্রাম থেকে আমার কয়েকটা বন্ধু এসেছে। ওরা এসেছিল শহরে কয়েকদিন ঘোরার জন্য। ওরা হোটেলেই থাকবে বলছিল, কিন্তু আমি ওদেরকে হোটেলে থাকতে দিলাম না। আমি ওদেরকে বলেছি ওরা যে কদিন শহরে থাকবে আমাদের বাড়িতেই থাকতে, এখানে থাকতে ওদের কোনো সমস্যাও হবে না। তুমি যাও, তাড়াতাড়ি ওদের জন্য ভালো ভালো খাবার রান্না করো। এই শুনে ললিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আরে তুমি শুধু শুধু বাড়িতে আপদ বয়ে নিয়ে এলে কেন? তোমার বন্ধুরা এখন কোথায় থাকবে শুনি? ওদেরকে কোথায় থাকতে দেবে তুমি? আরে কোথায় আবার থাকবে, আমাদের রুমে থাকবে। আমার বন্ধুরা যে কদিন এখানে থাকবে তুমি মায়ের সঙ্গে মায়ের ঘরে থেকে যাবে। আর তাছাড়া আমার বন্ধুদের সাথে এতদিন পর দেখা হলো, ওদের সাথে একটু আড্ডা মারবো, মজা করবো, আমার তো খুব আনন্দ হচ্ছে। নাও নাও, তুমি তাড়াতাড়ি রান্না করো। এভাবেই ললিতার শ্বশুর বাড়িতে সবসময় কেউ না কেউ আসতেই থাকে। যেই আসে সেই এক সপ্তাহ কিংবা এক মাস ধরে থেকে তারপরেই বাড়িতে ফিরে যায়। এর ফলে ললিতার ভীষণ পরিমাণে অসুবিধা হয়, আর সে কিছুতেই মুখ বুজে সহ্য করতে পারে না। তাই ললিতা একটা ফোন দিয়ে আটে। সে একটা বড় সাইনবোর্ডে লিখে দেয় হোস্টেল, মাসিক ভাড়া মাত্র 250 টাকা, সাথে খাওয়া দাওয়া ফ্রি। এরকম সাইনবোর্ড লিখে সে তার শ্বশুর বাড়ির গেটের সামনে ঝুলিয়ে দেয়। এমনকি সেই সাইনবোর্ডের ফটো তুলে তার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সব জায়গাতেই আপলোড করে দেয়। এর ফলে পরের দিন থেকেই তার শ্বশুর বাড়ির সামনে অনেক অনেক লোকজন এসে ভিড় করতে শুরু করে, যা দেখে পলাশ এবং তার মা প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। এই যে আপনাদের হোস্টেলে আমি 2টো রুম নিতে চাই। আপনাদের হোস্টেলের রুমের ভাড়া তো 250 টাকা, আর সাথে খাওয়া দাওয়া তো একদম ফ্রি, তাই তো? তাড়াতাড়ি আমার জন্য 2টো রুম বুক করে দিন, আমার ছেলে মেয়েরা এখানেই থাকবে। আরে আরে, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এটা কোনো হোস্টেল নয়, এটা তো আমাদের বাড়ি। এখানে আমরা সপরিবারে বাস করি। আপনাদের ভুল হচ্ছে, আপনারা দয়া করে এখান থেকে চলে যান। বাড়ির সামনে এরকম ভাবে ভিড় করবেন না প্লিজ। কি এটা হোস্টেল নয়? তাহলে বাড়ির সামনে এত বড় সাইনবোর্ড টাঙিয়ে রেখেছো কেন? আমরা এখানে কত দূর থেকে এসেছি জানো, আর বলছো এটা হোস্টেল নয়? আমরা জানি না, কিচ্ছু করার নেই। আমরা সারাদিন সময় নষ্ট করে গাড়ি ভাড়া খরচা করে এখানে এসেছি, এবার আমাদের খাওয়া খরচা, গাড়ি ভাড়া সব দিন। বাড়ির সামনে সেই সাইনবোর্ড দেখে পলাশ এবং তার মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি এই সাইনবোর্ডটা বাড়ির সামনে দেখে তোমরা অবাক হচ্ছ তো? এটা আমি টাঙিয়েছি, কারণ এটা আমার শ্বশুর বাড়ি নয়, এটা তো হোস্টেল কিংবা কোনো হোটেল। যেদিন থেকে শ্বশুর বাড়িতে এসেছি সেদিন থেকে কেউ না কেউ বাড়িতে আসা যাওয়া করতেই থাকে। একটা দিনও আমি শান্তিতে শ্বশুর বাড়িতে থাকতে পারলাম না। আপনাদের বাড়িতে সবসময় লোকজন এসে থাকা খাওয়া করলে আপনাদের তো ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের একটু হেল্প করি। মনে হচ্ছে ভাড়াটা একটু বেশিই লিখে ফেলেছি, একদম ফ্রিতে হোস্টেলে থাকা যায় লিখলেই ভালো হতো। এভাবেই ললিতা একের পর এক তার মনের দুঃখের কথা তার স্বামী এবং শাশুড়ি মাকে বলতে থাকে। ললিতার কথা শুনে পলাশ এবং তার মা নিজেদের ভুল বুঝতে পারে, আর তারা তখনই ললিতার কাছে ক্ষমা চায় আর বাড়ির সামনে থেকে সেই সাইনবোর্ডটা সরিয়ে দেয়। শুধু তাই নয়, উষরা দেবী তার মেয়ের সঙ্গে কথা বলে যাতে তার ছেলে মেয়েকে হোস্টেলে থাকার ব্যবস্থা করা যায়। বাধ্য হয়ে কয়েকদিনের মধ্যেই পাপিয়া এবং বিপ্লব তাদের ছেলে মেয়েদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়। এর ফলে ললিতা এখন তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে। প্রিয়াঙ্কা তার গরিব মা বিমলার সঙ্গে একটা ঝুপড়িতে বাস করে, কিন্তু প্রিয়াঙ্কার এরকম গরিবই মোটেই পছন্দ নয়। তাই সে সবসময় চিন্তা করে কিভাবে বড়লোক ছেলেকে ফাঁসানো যায় আর তাকে বিয়ে করে সুখে শান্তিতে সারা জীবন কাটানো যায়। তাই সে শহরের একটা বড় কর্পোরেট সেক্টরে চাকরি করতে শুরু করে দেয়, আর সেখানকারই ম্যানেজার প্রীতমকে নিজের প্রেমের জালে ফাঁসায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, আর দুজনে মিলে একদিন ঠিক করে তারা এবার বিয়ে করবে। প্রীতম, বিশ্বাস করো, আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই। তাই তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি মরে যাব। আমাকে প্লিজ তুমি কখনো ছেড়ে চলে যেও না, কারণ ছোটবেলায় আমার বাবা মা দুজনেই মারা গেছে। আমি ভীষণ একা। প্রীতম যেহেতু খুবই ভালো মনের মানুষ ছিল, তাই সে প্রিয়াঙ্কার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে। আর সে অত্যন্ত বড়লোক হলেও তার মন খুবই সরল ছিল। এমনকি তার মা রচনা দেবী এবং বাবা শ্যামল বাবুরও মন ভীষণ ভালো। তাই তারা সকলেই প্রিয়াঙ্কার এরকম মিষ্টি মিষ্টি কথা বিশ্বাস করে। আর কিছুদিনের মধ্যেই তারা একটা রেজিস্ট্রি অফিসে গিয়ে ধুমধাম করে বিয়ে করে। কিন্তু এই বিষয়ে নিজের গরিব মাকে প্রিয়াঙ্কা কিছু জানায় না। কিরে, আমি পাড়া প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়েছি তুই নাকি বিয়ে করেছিস, কিন্তু তুই তোর মাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না যে তুই বিয়ে করবি? আমি তো তোর মা, কত কষ্ট করে তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি, আর তুই 1 মিনিটের মধ্যেই আমাকে পর করে দিলি। হ্যাঁ মা, যা করেছি বেশ করেছি, কারণ আমার বর যদি জানতে পারে যে আমি এরকম গরিব ঘরের মেয়ে আর আমার মা জায়গায় জায়গায় ঘুরে ঘুরে ভুট্টা বিক্রি করে, তাহলে কোনোদিন আমাকে বিয়ে করবে না। সেই জন্য আমি নিজে ভালো থাকবো বলে তোমাকে না জানিয়েই বড়লোক ছেলের সঙ্গে বিয়ে করে নিয়েছি। তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করে সুখে থাকতে পারবি তো? আমি চাই তুই সারা জীবন ভালো থাক, কিন্তু কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাস না যেন।
শোনো মা, এসব ফালতু কথা আমাকে বলে লাভ নেই। আর আমি তোমার সঙ্গে আর কোনোদিনও সম্পর্ক রাখবো না। আমি আমার শ্বশুর বাড়িতে জানিয়ে দিয়েছি আমি অনাথ, তাই তুমি ভুল করেও আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। আমি আমার শ্বশুর বাড়িতে চললাম, ওখানে গিয়ে আমি সুখে শান্তিতে সংসার করব। এই বলে প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে শ্বশুর বাড়িতে চলে যায়। আর শ্বশুর বাড়িতে গিয়ে সে বড়লোকই আরাম পেয়ে একেবারে রাজরানী হয়ে ওঠে। ধীরে ধীরে সে তার মায়ের কথা ভুলে যায়। তার শ্বশুর বাড়িতে চারিদিকে এসি লাগানো থাকে, সেই জন্য প্রিয়াঙ্কা একেবারে পায়ের উপর পা তুলে থাকে। কিন্তু অন্যদিকে তার গরিব মা গরমের মধ্যে সারা জায়গায় ঘুরে ঘুরে ভুট্টা বিক্রি করে। ভাগ্যিস আমি মিথ্যা কথা বলে প্রীতমকে বিয়ে করেছিলাম, না হলে আমার কোনোদিনও এত বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে হতো না। এখানে কত আরাম, এত আরাম আমি গরমের মধ্যে কোনোদিনও এই বস্তিতে পাইনি। প্রত্যেকদিন প্রীতম আমার জন্য নতুন নতুন শাড়ি কিনে আনছে, আর আমি সারাক্ষণ এসিতে বসে আরাম করছি। এর থেকে ভালো জীবন তো আর কিছুই হতে পারে না। এভাবেই প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়িতে খুবই আরামে দিন কাটাতে থাকে। কিন্তু অন্যদিকে সে যখনই তার বরের সঙ্গে ঘুরতে যায়, তখনই সে তার মায়ের সামনাসামনি চলে আসে। কিন্তু প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে কথা বলতে চায় না। সে তার মাকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, আর তাকে না চেনার ভান করে মুখ ফিরিয়ে নেয়। আচ্ছা, আগের দিন যখন আমি তোমার সঙ্গে ঘুরতে গিয়েছিলাম, ওই বুড়ি মহিলাটা তোমার সাথে কথা বলতে চাইছিল কেন? যে ভুট্টা বিক্রি করে, তুমি কি ওনাকে চেনো নাকি? না না, তুমি খেপেছো নাকি? ওই বুড়ি গরিব মহিলাকে আমি চিনতে যাব কেন? আসলে ওর কাছে আমার 2টো ভুট্টা বাকি ছিল, তাই আমাকে জোর করে বলছিল আমি যদি ভুট্টা কিনে নিই। কিন্তু আমি ওই পচা ভুট্টা কেন কিনবো বলো? সেই জন্য ওরকম কান্নাকাটি করছিল। তুমি ওরকম গরিবদের কথা ভেবে নিজের সময় নষ্ট করো না, চলো। এভাবে প্রিয়াঙ্কা তার স্বামীকে ভুলভাল বুঝিয়ে দেয়, আর মনে মনে নিজের মায়ের উপর রাগ করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন প্রীতম অফিস থেকে বাড়িতে ফিরে আসার পর, প্রিয়াঙ্কা, আজকে সিনেমা হলে একটা নতুন সিনেমা শুরু হয়েছে, চলো আমি আর তুমি সিনেমা দেখে আসি। আর রাত্রেবেলা রেস্টুরেন্টে ডিনার করে নেব, তোমাকে আর গরমের মধ্যে রান্না বান্না করতে হবে না। হ্যাঁ নিশ্চয়ই প্রীতম, চলো। আর জানো, ছোটবেলা থেকে আমি অনাথ হওয়ার জন্য কোনোদিনও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারিনি, কিন্তু তোমার জন্য এখন আমার সব স্বপ্ন পূরণ হচ্ছে। এই বলে প্রিয়াঙ্কা খুশি মনে একেবারে শাড়ি পরে দামি দামি গহনা পরে তৈরি হয়, আর সে তার বরের সঙ্গে 4 চাকা গাড়িতে করে সিনেমা হলের দিকে রওনা দেয়। সেই সময় বিমলা ফুটপাতের ধারে বসে ভুট্টা বিক্রি করে। এই যে প্রিয়াঙ্কা, মা প্রিয়াঙ্কা, তুই এরকম গাড়ি করে চলে যাবি? একবারও আমার দিকে তাকাবি না তুই? কতদিন তোকে দেখিনি, একবার গাড়িটা থামা না মা, আমার কাছে আয় না একটা বার। এই যে দেখছি আমাকে ফাঁসিয়েই ছাড়বে, আমাকে সুখে কিছুতে সংসার করতেই দেবে না। দেখতেই তো পাচ্ছে আমি ওনাকে পাত্তা দিচ্ছি না, তবুও কেন যে আমার পেছনে পড়ে থাকে কি জানি। আসলে মেয়ে এখন ধনী হয়ে গেছে তো, তাই মেয়ের কাছে পাত্তা পেয়ে একটু টাকা পয়সা আদায় করার চেষ্টা করছে, বদমাইশ মহিলা একটা। এইভাবে প্রিয়াঙ্কা গাড়িতে বসে বসে তার মাকে না চেনার ভান করে, আর মনে মনে তার মাকে প্রচন্ড গালিগালাজও করতে থাকে। কিন্তু এরকম মায়ের কষ্টে ভরা ডাক প্রীতমের কান পর্যন্ত পৌঁছে যায়, আর প্রীতম তখনই গাড়ি থামাতে যায়। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, ওই দেখো, আমি তোমাকে ওই মহিলাটার কথা বলেছিলাম না, যে ভুট্টা বিক্রি করছে, উনি তোমাকে কিভাবে ডাকছে দেখো। উনি কি তোমাকে সত্যিই চেনে না কি গো? আমার তো মনে হচ্ছে উনি তোমাকে ডাকছে। আরে না না, আমি তোমাকে বলছি তো, তুমি ভুল শুনছো। আসলে ওই মহিলাটা পাগল, আর উনি ভাবেন যে আমি ওনার মেয়ে। ওনার মেয়েকে নাকি একেবারে আমার মতোই দেখতে, তাই উনি আমার মধ্যে ওনার মেয়েকে খুঁজে পাচ্ছেন। উনি আমাকে দেখলে এরকম পাগলের মতো চিৎকার করে। তুমি প্লিজ গাড়ি থামিও না, না হলে কিন্তু ওই মহিলা আবার কান্নাকাটি করবে। প্লিজ তুমি চলো এখান থেকে। এভাবে প্রিয়াঙ্কা মিথ্যা কথা বলে নিজের বরকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর প্রীতম চাইলেও গাড়ি থামাতে পারে না। অন্যদিকে প্রিয়াঙ্কার গরিব মা তাকে ডাকতে ডাকতে দৌড়াতে শুরু করে, আর সে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়। এমনকি তার মাথায় ভীষণ পরিমাণে চোট লাগে আর রক্ত বেরোতে থাকে। অন্যদিকে তার ধনী মেয়ে সিনেমা হলে গিয়ে নিজের বরের সঙ্গে খুবই মজা করে সিনেমা দেখে এবং রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর অন্যদিকে তার মা রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে নিজের বস্তিতে ফিরে আসে। আমার মেয়ে আমাকে কিভাবে অস্বীকার করে দিল। আমি ছোটবেলা থেকে কত কষ্ট করে ওকে মানুষ করেছি, লোকের বাড়িতে রান্নার কাজ করেছি, তারপর ভুট্টা বিক্রি করেছি, কিন্তু এখন যার জন্য এত কিছু, সেই তো আমাকে চেনে না। এভাবে বিমলা পুরানো দিনের কথা মনে করতে শুরু করে, যখন সে অনেক কষ্ট করে তার মেয়েকে মানুষ করত। কারণ বিমলার স্বামী মারা যাওয়ার পর তাদের জীবনে আর কেউ ছিল না,
আর সে তার মেয়েকে খুবই কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে। কিন্তু মেয়ে যখনই বড় হয়েছে তখন সে তার বড়লোক বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নিজেও সবসময় বড়লোক হতে চেয়েছে, তাই সে তার মাকে কোনোদিনও ভালোবাসেনি। একদিন প্রিয়াঙ্কা কলেজে যাবে এমন সময়, মা, এই 1 বছর ধরে আমি একটাই সালোয়ার পরে দিন কাটাতে পারছি না, তুমি আমাকে অন্তত একটা নতুন জামা কিনে দাও। তারপর আমি যখন বিয়ে করে বড়লোক শ্বশুর বাড়িতে চলে যাব তখন আর তোমাকে আমার জন্য কিছু কিনে দিতে হবে না। আমি তোকে সালোয়ার কিনে দেবো রে মা, কিন্তু তুই এত কথা কেন বলছিস? আমাদের মতো গরিব পরিবারের মেয়েদের কখনো বড়লোক বাড়িতে বিয়ে হয় না, তাই তুই এত স্বপ্ন দেখা ছেড়ে দে, ভালো করে পড়াশোনা শিখে চাকরি কর। হ্যাঁ নিশ্চয়ই, কেন বিয়ে করে না? নিশ্চয়ই বিয়ে করে। যদি আমি আমার এরকম গরিব ঝুপড়ির কথা কাউকে না জানাই তাহলে আমাকে সবাই বিয়ে করবে, আর আমি যা দেখতে সুন্দর বড়লোক ছেলের আমার পেছনে দৌড়ে আসবে। এভাবে প্রিয়াঙ্কা নিজের মায়ের কাছে তার স্বার্থপরতার পরিচয় দিয়ে দেয়। আর বিয়ের পর প্রিয়াঙ্কা আরো 1 কাঠি উপরে চলে যায়। একদিন হঠাৎ করে প্রিয়াঙ্কা প্রীতমের সঙ্গে একটি আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে যায়। আর তখন প্রিয়াঙ্কাকে দেখে তার ঝুপড়ির এক মহিলা শান্তি তার কাছে কাঁদতে কাঁদতে আসে। শান্তিকে দেখে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। প্রিয়াঙ্কা, আমি অনেকদিন ধরে তোকেই খুঁজছিলাম, কিন্তু আজকে পেয়েছি। তোর মায়ের কিন্তু শরীর ভালো নেই। সেদিন রাস্তায় হোঁচট খেয়ে তোর মা পড়ে গিয়ে মাথায় অনেকটা চোট পেয়েছে, আর তারপর থেকে অজ্ঞান হয়ে পড়েছিল। আর তারপর আমরা সবাই অনেক কষ্ট করে তোর মাকে একটা চিকিৎসালয়ে ভর্তি করে দিয়েছি, কিন্তু তোর মা বারবার তোর কথাই বলছে। তুই একটু চল না, তোর মায়ের সঙ্গে দেখা করবি, না হলে বেচারি তোর কথা ভেবে ভেবেই হয়তো মরে যাবে। প্রিয়াঙ্কা এসব কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায় আর খুবই আস্তে আস্তে সেই মহিলার সঙ্গে কথা বলতে শুরু করে। আমার মা? কি আমার মা? হ্যাঁ, আমি কতবার বলেছি আমি অনাথ, আর তুমি বা কে? এখন কি এগুলো তোমাদের ভিক্ষা চাওয়ার নতুন টেকনিক? এই নাও 500 টাকা, আর জীবনে কোনোদিনও আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না। বদমাইশ মহিলা কোথাকার, যেই বড় লোক দেখেছে অমনি পেছন পেছন টাকার লোভে চলে এসেছে। যাও বলছি এখান থেকে, আর একদম নিজের মুখ দেখাবে না, চলে যাও চুপ করে। বাবা, কি স্বার্থপর মেয়ে রে তুই! তোর মতো মেয়ে হওয়ার থেকে না হওয়া ভালো। আর তোর জন্য তোর মা কেঁদে কেঁদে মরে যাচ্ছে। ছি, জীবনে যেন কারোর পেটে তোর মতো কুসন্তান জন্ম না নেয়। এই বলে শান্তি সেখান থেকে চলে যায়। আর তখনই প্রীতম সেখানে চলে আসে। কিন্তু প্রীতমের এবার তার বউয়ের উপর ভীষণ পরিমাণে সন্দেহ হয়, তাই সে তার বউকে বারবার সেই মহিলার কথা জিজ্ঞাসা করলেও প্রিয়াঙ্কা মুখের উপর সমস্ত কথা অস্বীকার করে। আর প্রীতম তখনই সত্যি কথা জানার জন্য একটা বুদ্ধি খাটায়। প্রিয়াঙ্কা, আমার অফিসে একটা মিটিং আছে, তুমি ট্যাক্সি করে বাড়ি চলে যাও, আমি মিটিং করে তারপর বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে প্রীতম, তুমি সাবধানে এসো। এই বলে প্রিয়াঙ্কা ট্যাক্সি করে বাড়িতে চলে যায়। আর সেই মুহূর্তে প্রীতম তাড়াতাড়ি করে সেই মহিলার পেছনে দৌড়ে যায়। আর সে তার কাছে সত্যি ঘটনা জানতে চাওয়ার জন্য ভীষণ পরিমাণে অনুরোধ করে। তখন শান্তি প্রীতমকে দেখে বুঝতে পারে যে সেটা প্রিয়াঙ্কার স্বামী, তাই শান্তি সমস্ত ঘটনা তাকে বলে দেয়। ওই মেয়ের কথা তুমি আর বলো না, তোমার বউ ভীষণ স্বার্থবাদী। ও শুধুমাত্র তোমাকে টাকার জন্য ভালোবাসে, আর ওর গরিব মা একটা চিকিৎসালয়ে এখন ভর্তি আছে। বদমাইশ মেয়ে, ও বলে কিনা ও নিজের মাকে চেনে না, আর ও নাকি অনাথ। এমনকি ছোটবেলায় আমি ওকে খাইয়ে বড় করেছি, কিন্তু ও এখন সেটাও অস্বীকার করছে। কদিন পর তুমি যদি গরিব হয়ে যাও, তোমার বউ তোমাকেও কিন্তু চিনবে না। ও ভীষণ বাজে মেয়ে। শান্তির এরকম কথা শুনে প্রীতমের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সে বিশ্বাস করতে পারে না তার বউয়ের মা জীবিত থাকা সত্ত্বেও কিভাবে সে নিজেকে অনাথ বলে দাবি করতে পারে। তাই তখনই প্রীতম শান্তির সঙ্গে চিকিৎসালয়ে চলে যায়। আর নিজের অসুস্থ শাশুড়ি মাকে দেখে তার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। বাবা, তুমি এসেছো? আর আমার মেয়ে কোথায়? আমি জানতাম আমার অসুস্থ হওয়ার কথা শুনে তোমরা নিশ্চয়ই এখানে আসবে। আমার মেয়ে এতটাও নির্দয় নয়। এমনিতেও আমি আর কতদিন বাঁচবো বলো? কিন্তু বাবা, আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে আসেনি মা, কিন্তু আপনার জামাই এসেছে। আর আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সুস্থ করে তুলবো, তারপর আপনার মেয়ের কাছে নিয়ে যাব। আপনি এখন আমার সাথে চলুন, আর একদম কান্নাকাটি করবেন না। এই কথা বলে প্রীতম তার শাশুড়ি মাকে নিয়ে একটা বড় নার্সিং হোমে চলে যায়। আর সেখানে অনেক টাকা দিয়ে তার চিকিৎসা করাতে শুরু করে। ধীরে ধীরে তার শাশুড়ি মা একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু অন্যদিকে প্রীতম সবসময় তার বউয়ের উপর রেগে থাকে, আর একদমই সে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে চায় না। ফলে প্রিয়াঙ্কারও খুবই মন খারাপ থাকে। আর এভাবেই কিছুদিন কাটে। আর একদিন প্রিয়াঙ্কা তার বরকে এরকম বাজে ব্যবহারের কারণ জিজ্ঞাসা করলে প্রীতম কিছুতেই প্রিয়াঙ্কাকে কিছু বলতে চায় না। তোমার কি হয়েছে? তুমি কি অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলেছো? তুমি আমার সঙ্গে এরকম বাজে ব্যবহার করছো কেন? কি দোষ করেছি আমি?
না, তুমি কোনো দোষ করনি, কিন্তু আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে না। আর তুমি যদি আমার মন জয় করতে চাও তাহলে আজকে সন্ধ্যাবেলা ভালো ভালো খাবার দাবার রান্না করবে, কারণ আমার একজন বিদেশি ক্লায়েন্ট আসবে। আমি অফিসে গেলাম। প্রিয়াঙ্কা প্রীতমের কথা শুনে খুবই খুশি হয় আর সে তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে এসি চালিয়ে দেয় আর আরাম করে এসির হাওয়ায় ভালো ভালো খাবার দাবার রান্না করতে শুরু করে। আর প্রিয়াঙ্কা সমস্ত রান্না হয়ে গেলে সে টেবিলে সমস্ত খাবার সাজিয়ে রাখে। কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রীতমও চলে আসে। আর প্রিয়াঙ্কা যখন প্রীতমের বিদেশি ক্লায়েন্টের কথা জিজ্ঞাসা করে সেই সময় প্রীতম তার শাশুড়ি মাকে বাড়ির মধ্যে নিয়ে আসে। আর নিজের মাকে দেখা মাত্রই প্রিয়াঙ্কার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। কি ব্যাপার বৌমা, তুমি তোমার মাকে দেখে এরকম ঘাবড়ে যাচ্ছ কেন? তুমি কি ভাবলে আমরা কোনো সত্যি কথা জানি না? আমি ভাবতেই পারছি না তুমি বড়লোক ছেলেকে বিয়ে করবে বলে নিজের জন্মদাত্রী মাকে এরকম করে অস্বীকার করবে। ছি, তোমার থেকেই আশা করিনি। আর প্রীতম যদি সেই দিন তোমার মায়ের কাছে নার্সিং হোমে না যেত তাহলে আমরা কোনোদিনও সত্যি ঘটনা জানতে পারতাম না। আমি কোনোদিনও ভাবতে পারি না যে আমার বাড়ির বউ এতটা খারাপ হতে পারে। নিজের শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কার চোখে জল চলে আসে। আর প্রিয়াঙ্কা তখনই তার মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে দেয়। সেই সাথে প্রিয়াঙ্কা তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছেও ক্ষমা চায়। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাকে সকলেই ক্ষমা করে দেয়। আর সেই দিনের পর থেকে প্রিয়াঙ্কার মাও সেই বাড়িতেই থাকতে শুরু করে। এভাবেই তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে।